মা আপনার কাছে থাকতে আসেনি আব্বু। এত বছর পর আপনি যে মাকে মেনে নেবেন সে আশাও তিনি করেননি, এমনকি আমিও না। শুধু চাইছিলাম আপনাদের মধ্যকার ভুল বোঝাবুঝিটা শেষ হোক। আর আপনার কাছে নিজের পরিচয় দেইনি শুধুমাত্র একটা কারণে, যদি আপনি বিশ্বাস না করে প্রমাণ চাইতেন সেটা অন্তত কষ্টের ছিল আমার কাছে, তাই মাকে ডেকেছি। শামসুল সর্দার ফের দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর পানে চেয়ে মেয়েকে বলল, আমার ঘরে একটু আসবে? স্পর্শী চকিতে তাকালেন। সর্দার আর দাঁড়ালেন না, ত্রস্ত পায়ে চলে গেলেন দোতলায়। কিছু বুঝে উঠতে পারলেন না পিপাসা। প্লেট রেখে হাত মুছে সেও দোতলায় চলে গেল। বাবার রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে দেখলো বাবা হেলান দিয়ে বিছানায় শুয়ে আছেন। আলতো পায়ে তার সামনে দাঁড়াতেই করুণ কণ্ঠে বললেন, মামনি, আমার পাশে একটু বসবে? স্পর্শী ছুটে গেল তার কাছে। মেয়ে পাশে বসতেই আদুরে হাতে জড়িয়ে নিলেন বুকের সাথে। কাপা কাপা কণ্ঠে কান্নার বেগকে রোধ করে বললেন, জানো মামনি, খুব স্বাদ ছিল একটা রাজকন্যার। আল্লাহ কবুল করে তোমাকে দিয়ে দিল। অনেক স্বপ্ন ছিল আমার রাজকন্যার এই ছোট ছোট হাত দুটো ধরে আমি চলতে শেখাবো, কাঁধে নিয়ে সারা বাড়ি চড়ে বেড়াবো, স্কুলের প্রথম ইউনিফর্মটা নিজ হাতে পরাবো, এই ছোট মাথাটা বুকে নিয়ে ঘুম পাড়াবো। কিন্তু জানো তো সোনামণি, তোমার বাবার স্বাদ ছিল, সাধ্যও ছিল, কিন্তু ভাগ্যে ছিল না। স্পর্শী কাঁদছে, প্রাণ খুলে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। নিজের ভেতরকার সকল অসহায়ত্ব তুলে ধরেছে বাবা নামক এই সুরক্ষা কবচের কাছে। দূর থেকে একজোড়া অশ্রুসিক্ত চোখ তাকিয়ে আছে তাদের দিকে। তার ওই ছোট্ট হৃদয়টা ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। আর দাঁড়াতে পারল না, কান্নারত অবস্থায় ছুটতে লাগলো নিচতলায়। মায়ের কাছে যাবে সে, গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদবে, নালিশ করবে বাবার নামে। বাবা তাকে চেনে না, একটু কাছেও ডাকেনি, কথাও বলেনি। সে শুধুমাত্র তার বড় মেয়েকে ভালোবাসে, তার দিকে ঘুরেও তাকায়নি। লাগবে না এমন বাবাকে, এক্ষুনি ঢাকা যাবে সে। কিন্তু বলতে আর পারল কই, অশ্রুসিক্ত ঝাপসা চোখ দুটো তাকে লক্ষ্যভ্রষ্ট করে দিল। সিঁড়ির মাথায় পা দিতেই স্লিপ কেটে গেল। গায়ের ওড়না পায়ের তলায় পড়তেই টান খেয়ে শ্বাস রুদ্ধ হয়ে গেল। মাথাটা গিয়ে লাগলো সিঁড়ির কোণায়। মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল শরীরটা। ছোট্ট দেহখানি গড়াতে গড়াতে পড়ে গেল সিঁড়ির শেষ সীমান্তে। কোমর থেকে পা পর্যন্ত সিঁড়ির কোণায় ঝুলে থাকলেও মাথাটা পড়ে রইল ফ্লোরের উপর। জ্যৈষ্ঠের মাঝামাঝি, আকাশ ভীষণ গরু গম্ভীর। বিশাল আকৃতির আসমানের ফাঁকে ফাঁকে ধোঁয়ার মতো বিচরণ করছে মেঘেরা। থমকানো এই দিনে লোকজনের আমেজে ভরপুর হয়ে উঠেছে সদর হাসপাতাল। আশেপাশে প্রচুর লোকেরা ভিড় বেঁধে জানার চেষ্টা করছে ঘটনাগুলোকে। সাবেক এমপির গাড়ি হসপিটালের সামনে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। হসপিটালের 3 তলার 312 নম্বর কেবিনে স্পর্শী দাঁড়িয়ে আছে। পাশেই বেডে শুয়ে আছে দুর্বল আরশি। নিভু নিভু চোখগুলো দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে। আবারও কিছুক্ষণ চোখ বন্ধ করে অনুভব করে নিল সবার উপস্থিতি। পাশেই টুলে বসে ফুপিয়ে কান্না করছে পিপাসা। সোনালী বেগম সান্ত্বনা দিচ্ছেন যাকে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল স্পর্শী। শুকনো মুখখানি নিয়ে দাঁড়িয়ে বোনের দিকে তাকিয়ে আছে। মাথার আঘাতটা খুব জোরালো ভাবে লেগেছে। ওপর হয়ে পড়ার কারণে ঠোঁট ফুলে গেছে। ডাক্তার দেখে গেছে কিছুক্ষণ আগেই। সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে ক্ষত স্থানে। শামসুল সর্দার আলতো পায়ে কেবিনে ঢুকলেন। মেয়ের পাশে গিয়ে কাঁধে হাত রেখে আদুরের স্বরে বললেন, মামুনি, 8টা বেজে গেছে, খিদে পেয়েছে না? তোমার বোন এখন সুস্থ হয়ে যাবে। বাড়ি চলো, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার এসো। স্পর্শী কোমল নয়নে বাবার দিকে তাকালো, বোনের দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, ও তো এখনো কথা বলেনি আব্বু। শামসুল সর্দার আর কিচ্ছু বললেন না। ত্রস্ত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। যাওয়ার আগ মুহূর্তে আরশির দিকে তাকাতেই দেখলো সে ছলছল নয়নে তার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টির কারণ খুঁজে পেল না শামসুল। বের হয়ে গেল কেবিন থেকে। আরশি আবারও হাস্যাহত হলো। ঠোঁট কামড়ে মাথা কাত করে কান্না করে দিল। স্পর্শী অবাক হয়ে গেল। বোনের গাল ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করলো,
এই আরশি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ব্যথা হচ্ছে কোথায় বনু? আরশি হাত সরিয়ে দিল স্পর্শী। তার দিকে ফিরেও তাকালো না, মায়ের দিকে তাকিয়ে তার হাত ধরে ফুপিয়ে উঠল। ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আব্বু আমাকে একটুও ভালোবাসে না, আমার সাথে কথাও বলে না, একটু তাকায়ও না। সব আপুকে ভালোবাসে, ওকে বুকে জড়িয়ে ধরে আদর করে। আমি রুমের সামনে গেছিলাম, কিন্তু আমাকে একটুও ডাকেনি। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। মাথায় হাত দিয়ে বলল, তুই আমাকে হিংসা করছিস? খেপে গেল আরশি, ঝামটা মেরে বোনকে বলল। তো তোমাকে একা কেন আদর করবে? অবাক হয়ে তাকিয়ে রইল পিপাসা। দরজার সামনে দাঁড়িয়ে আছে শামসুল সর্দার। মাত্রই এসেছে সে খাবার হাতে। দলের এক ছেলেকে দিয়ে রেস্টুরেন্ট থেকে নাস্তা আনিয়েছে। প্যাকেটগুলো স্পর্শীর হাতে দিয়ে থমথমে কণ্ঠে বলল, এরকম হিংসা বা মন খারাপ করো না অহেতুক। এর কোনো কারণ নেই। তুমি তোমার মাকে নিয়ে তোমার বাবার কাছে চলে যাও। আমি কখনোই তোমার মাকে আটকাবো না। আমার মেয়েকে পেয়ে গেছি, স্পর্শিয়া আমার কাছেই থাকবে। স্পর্শী অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। আশ্চর্যের রেশ ধরে বলল, আব্বু, আপনি এসব কি বলছেন? আম্মুর প্রতি আপনার রাগ থাকতে পারে, তাই বলে আরশিকে কেন অবহেলা করছেন? ও আমার বোন। আমি যেমন আপনার মেয়ে, ও আপনার মেয়ে। আমি যদি আপনার কাছে থাকতে পারি, তাহলে ও কেন পারবে না? শামসুল অন্যদিকে ঘুরে তাকালো। স্পর্শীর উদ্দেশ্যে বলল, মুখের কথাতেই মেয়ে হয়ে যায় না মামুনি, ওসব তুমি বুঝবে না। পরক্ষণেই কিছু ভাবনাতে আসতেই পিপাসার দিকে তাকালো। তীর্যক হেসে বলল, কেন, তুমি যার কাছে ছিল সে বুঝি তাকে আর মেনে নিচ্ছে না? কান গরম হয়ে গেল পিপাসার। স্পর্শী হতাশ হয়ে বসে পড়ল টুলে। ক্ষুব্ধ পিপাসা টলমলো চোখ নিয়ে স্বামীর দিকে তাকালো। রাগে সারা শরীর তার ফেটে যাচ্ছে। ঘৃণার দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে স্পর্শীকে বলল, তোর বাবা কি সব মেয়েকে তার প্রথম স্ত্রীর মতো মনে করে নাকি, যে চলে গেলেই অন্য একটা পুরুষের সাথে সংসার বাঁধবে? সতীনের সংসার করব না বলেই বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সাথে সংসার ছেড়েছি, তাই বলে অন্য কোথাও গিয়ে আবার নতুন কারোর সাথে ঘর বাঁধবো? এতটা নিচু মন মানসিকতা অন্তত আমার নেই। তোর বাবা কি ভেবেছে যে সবাই তার মতো জনের মতো ডজনখানেক বিয়ে করে বসে থাকবে নাকি? এতটাও দুর্বল ভাবতে বারণ কর। পিপাসার যথেষ্ট যোগ্যতা আছে তার মেয়েদেরকে নিয়ে একা থাকার। এতে ভরণপোষণের জন্য অন্য কারোর পায়ের তলার অনুগ্রহ করতে হবে না। যদি অন্য কোথাও সংসার করার ইচ্ছে থাকতো, তাহলে তার প্রথম স্ত্রীর মতো বাচ্চা কাচ্চা ফেলে রেখেই চলে যেতাম। এভাবে কোলে 3.5 বছরের মেয়ে, পেটে 1.5 মাসের সন্তান নিয়ে যেতাম না। যদি এতটাই দুর্বল হতাম, তাহলে কোলে অতটুকু মেয়ে, তার উপর গর্ভবতী অবস্থায় কাজ করে আজ মেয়েদেরকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াতে পারতাম না। আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে। দুটো মেয়ের দায়িত্ব নিয়ে এতটা দূরে এসেছি। আর তো কটা দিন, এরপর বিয়ে দিয়ে দিলেই তো আমার কাঁধ হালকা হয়ে যাবে। তোর বাবাকে এটা ভাবতে বারণ করিস যে ভরণ পোষণের অভাবে তার কাছে মেয়েদের এনে পরিচয় করাচ্ছি। যদি তার আমার আশিকে মানতে এতটাই কষ্ট হয়, সন্দেহ হয়, তাহলে আমি আমার মেয়ে নিয়ে সকাল 10টায় বাঁচে উঠব। তুই থাক তোর বাবার কাছে। কান চেপে ধরল স্পর্শী। চিৎকার করে বলল, উফ বাবা, তোমরা আমাকে মাঝখানে জড়াচ্ছ কেন? আমি কি তোমাদের বিয়ে দিয়েছিলাম? নিজেদের ঝামেলা নিজেরা মেটাও না। এমন করতে থাকলে আমি আমার বোনকে নিয়ে সন্ধ্যায় লঞ্চে উঠব। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন শামসুল সর্দার। শরীরের শিরায় শিরায় রক্তের সাথে এক ঠান্ডা তরল স্রোত বয়ে যাচ্ছে যেন। এক ধ্যানে তাকিয়ে রইল আরশির দিকে। কানের ওই পাশের পরিচিত তিলটা খুব চোখে বাজছে। অবিকল তারও এমনই একটা তিল রয়েছে একই জায়গায়। এটা তার মেয়ে, তারই ছোট মেয়ে, যার অস্তিত্ব সম্পর্কেই অজ্ঞাত সে। ভাবতেই বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আর সে এখনো নিচু তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ক্লান্ত পায়ে হেঁটে পিপাসার সামনে গেলেন সর্দার। শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাকে সারা জীবনেও ক্ষমা করব না। তুমি তুমি শুধু আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখোনি, বরং তাদের অস্তিত্ব সম্পর্কেও জানতে দাওনি। তোমার কারণে পদে পদে আমি আমার মেয়েদের সামনে লজ্জিত হচ্ছি। তাদের পরিচয়টাও আজ আমায় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হচ্ছে। ক্ষমা করব না, কখনো না।
এই কেবিন ত্যাগ করলেন। কেবিনে এখন পিনপিনে নীরবতা, বোবা কান্না করছে তিনজনে। সামান্য কিছু ভুল মানুষের জন্য, কিছু ভুল ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কতটা বাজে পরিস্থিতির শিকার হতে হচ্ছে প্রতিটা মুহূর্তেই। করিডোরে আসতেই বেঞ্চে বসলো শামসুল সর্দার, দুহাত দিয়ে মাথা চেপে ধরল। এরই মধ্যে এগিয়ে এলেন খলিলুর রহমান। ত্রস্ত গতিতে ভাইয়ের কাছে এসেই প্রশ্ন ছুড়লেন। ভাইজান, হসপিটালের নিচে তো প্রেসের লোকরা আছে, এছাড়া আমাদের দলের প্রচুর সমর্থকরা নিচে দাঁড়িয়ে আছে। সবার একই কথা, হসপিটালে কেন এসেছি? অসুস্থ মেয়েটাকে আর কীভাবে এবার মাথা ফাটলো, কীভাবে এদের উত্তর দেব, আর কী বা বলবো যে মেয়েটা আপনার সৎ মেয়ে হয়? মাথা নাড়িয়ে না বলল শামসুল। চোখ খুলে ভাইয়ের দিকে চাইল। চোখের সাদা অংশগুলো প্রায়শই লাল হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তৃষা বিয়ে করেনি খলিল, আর আরশিও আমার সৎ মেয়ে না। ওর যখন 15 দিন বয়স তখন তৃষা পালিয়েছে, কিন্তু স্পর্শের পরেও যে ওর গর্ভে আবারও সন্তান এসেছে এই ব্যাপারে আমাকে জানায়নি। রাগ করে ওই অসুস্থ অবস্থায় বাড়ি ছেড়েছে। আমি ভাবতে পারছি না সবার আড়ালে এভাবে একটা কোলের বাচ্চা, তার উপর আবারও পেটে বাচ্চা, এসব নিয়ে কিভাবে ওই সময়টা পেরিয়েছে। আমি ভেবে পাচ্ছি না আমার যে একটা নয় দুটো মেয়ে আছে, এসব খুনে করেও টের পাইনি। কেন আমি ঢাকায় খুঁজলাম না ওকে? কেন মনে হলো না ও ঢাকায় থাকতে পারে? উত্তেজিত হয়ে গেল শামসুল। খলিল ভাইকে বোঝানোর স্বরে বলল, ভাইজান, প্রেশার হাই হয়ে যাবে, এত টেনশন করবেন না। 19 বছর হয়ে গেছে এসবের, এখন ওরা আবার ফিরে আসছে। এসব নিয়ে আর ভাববেন না, আমি নিচে যাচ্ছি, সবটা সামলাতে হবে। শুভম মনে হয় এখনও ঘুম থেকেই ওঠেনি, উঠলে নিশ্চয় এতক্ষণে চলে আসতো। রিহান নিচে আছে, আমি যাচ্ছি, নইলে উপরে চলে আসতে পারে। বড় ভাইকে সামলিয়ে নিচে নেমে গেল খলিলুর সর্দার। ত্রস্ত পায়ে হেঁটে সবার সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের কি জানার আছে দ্রুত বলুন। বিরক্ত হলো সাংবাদিক। এতক্ষণ বসিয়ে রেখে এখন এসেছে প্রশ্নের উত্তর দিতে, কিন্তু সাবেক এমপির ভাই বলে সেই বিরক্তিটা আর প্রকাশ করতে পারলেন না। নিজের পেশাদার ভঙ্গিতে বললেন, আমরা অনেকক্ষণ আগেই দেখলাম সাবেক এমপি মিস্টার শামসুল সর্দারের গাড়ি করে একজন আহত মেয়েকে আনা হয়েছে। তিনি কে এবং কিভাবে রক্তাক্ত হলো আমরা জানি। সাম্প্রতিককালে নির্বাচনে তিনি হয়েছেন। আপনাদের কি মনে হয় ক্ষমতা হাতে না থাকার দুর্বল ভেবে বিরোধী পক্ষের কেউ আপনাদের উপর হামলা করেছে? হা হয়ে গেলেন খলিল। মেজাজকে যথেষ্ট সংযত রেখে বললেন, যে মেয়েটা আহত ছিল সে আমাদের সর্দার বাড়ির মেয়ে, সাবেক এমপি শামসুল সর্দারেরই ছোট মেয়ে। অসহকর্ত হয়ে চলাফেরা করেন, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়, যার কারণে মাথা ফেটে গেছে। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে রাজনৈতিক কোনো সংঘর্ষ জড়িয়ে নেই। আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। এবার দ্রুত হসপিটালের গেট ফাঁকা করুন প্লিজ। বলেই সেখান থেকে উঠে এলেন উপরে। ভিড়ের এক কোণে দাঁড়িয়ে রইল স্বাস্থ্যবান বিশাল আকৃতির এক পুরুষ, পাশেই তার হুন্ডা। আরশিকে এমন আহত অবস্থায়, তাও আবার শামসুল সর্দারের গাড়িতে দেখেই চমকে গেছিল সে। পুরো ঘটনাটা বুঝে ওঠার জন্যেই অপেক্ষা করছিল, কিন্তু সবটা শোনার পর আর পা চলছে না। ক্রমে ক্রমে ভয়গুলো জড়ো হচ্ছে মনে, মস্তিষ্কে প্রবলভাবে ধাক্কা দিচ্ছে একের পর এক চিন্তা। তাকে খুব ভালো করেই চেনে আরশি, কেননা কিডন্যাপ করার পর পুরো 2 দিন সেই আরশিকে পাহারা দিয়েছে বন্ধ ঘরের বাইরে। মাঝে মধ্যে হুটহাট বিরক্ত হলে স্প্রে করে অজ্ঞান করে দিয়েছে, কিন্তু সেই সময় সে কোনো মাস্ক পরেনি। এবারে কি করবে সে? দ্রুত হুন্ডা চালিয়ে এক টানে চলে এলো পার্টি অফিসের সামনে। বাইক থামিয়ে চাবি হাতে নিয়ে দ্রুত পায়ে ছুটল কাঙ্ক্ষিত রুমের দিকে। পরশ চেয়ারে বসে কিছু ফাইল হাতে বসে আছে। কয়েকদিন আগেই চর এলাকার রাস্তা মেরামতের জন্য সরকারের থেকে বাজেট এসেছে। এটা আলতাফ শিকদারি পাশ করে রেখেছিলেন, যেটার অনুমতিপত্র এসেছে কিছুদিন আগেই। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। গদিতে বসা মাত্রই দুর্দশাগ্রস্ত চর এলাকাগুলোর রাস্তা মেরামত করলে জনগণ খুশি হবে। ফলস্বরূপ তার সমর্থকের দলও ভারী হবে। পাশেই ডাবল সোফায় চিত হয়ে শুয়ে ফোনে গেমস খেলছে পাভেল।
উপরের রুমগুলোতে দফায় দফায় কিছু ছেলেপেলেরা দাবা তাস খেলছে। তবে পার্টি অফিসে আপাতত সিগারেট থেকে শুরু করে যাবতীয় নেশাদ্রব্য মদ্যপান নিষিদ্ধ করে দিয়েছে পরশ। তবে সে সিগারেট খেতেই পারে, রাজার জন্য কোনো নিষেধ নেই। সে নিজেই রাজা, নিজেই সর্বে সর্বা, যাবতীয় হুকুম তার আদেশে চলে। রাফাত হাওলাদার দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিয়ে লম্বা করে শ্বাস নিল। পরশ একবার তাকিয়ে আবারও ফাইলে মনোযোগ দিল। পাভেলের ডিস্টার্ব হলো খেলতে, দাঁত খিচিয়ে বলল, তোরা কি পাগলা কুত্তে কামড়েছে নাকি? এমন দৌড়াস কান? চমকে উঠল পরশ। মুহূর্তেই মনে পড়ে গেল সেদিন স্পর্শী বলা বাক্য। দাঁতে দাঁত পিষে পাভেলের দিকে তাকালো, বলল, এই ওয়ার্ড আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না, আমার কাজ চলে যায় শুনলে। কুচকে তাকালো পাভেল, কিছুক্ষণ ভেবে বলল, কেন রে, এটা কি ওই ডেঞ্জারাস মেয়েটা বলছিল নাকি? পরশ সাড়া দিল না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো, দুহাত দিয়ে মাথার চুলগুলো পেছনে নিল। এসব বিদঘুটে কথাবার্তা সে মাথাতেও আনতে চায় না। রাফাত ঢক ঢক করে পানি খেলো, এরপর বলল, ভাই, আমি জেলে গেলে আমার 2 দিনের মধ্যে ছাড়াবেন। আমি এর চাইতে বেশি জেলে থাকতে পারবো না। অবাক হয়ে গেল পরশ। পুনরায় চেয়ারে বসতে বসতে বলল, তোকে জেলে ঢুকাবে কে? আর কি ঝামেলা পাকাচ্ছিস আবার? রাফাত ক্ষান্ত হলো না, চিন্তিত কণ্ঠে কপালে ভাঁজ ফেলে বলল, ঝামেলা তো সব আপনি পাকাইছেন, আমি আর কি পাকামো? আরে ওই যে ওই মাইয়াটা, যেটারে আপনি কিডন্যাপ করে ধইরা আনছিলেন, আমি যে পাহারা দিলাম, মনে আছে? চমকে উঠে বসলো পাভেল, সন্দেহী চোখে বলল, হ্যাঁ মনে আছে। আর সে কথা বলছিস? কি করেছে ও? কেস করেছে তোর নামে? মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল রাফাত, এরপর ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আরে ধুর, তেমন কিছু না। তবে এই মাইয়াকে জানেন? শামসুল সর্দারের ছোট মাইয়া। একবার যদি ও ওর বাপ অথবা বাইরে বলে যে আমি ওরে আটকায় রাখছিলাম, তাহলে আমার কি অবস্থাটা হবে বুঝতে পারতেছেন? কলম থেমে গেল পরশের, তড়িৎ গতিতে রাফাতের দিকে তাকালো, বলল, সকাল সকাল কি খেয়ে আসছিস তুই? উল্টো পাল্টা বকিস না, যা এখান থেকে। ওই মেয়ে সাভারে থাকে, বাপ ভাই কিচ্ছু নেই, শুধু মা আছে। ওর মায়ের পার্লার আছে ওখানে, মেবি স্থানীয় মেয়ে। ও এখানে আসবে কোত্থেকে? পাভেল সতর্ক হলো, ওই 2 বোনই যে এখন পিরোজপুর আছে এ ব্যাপারে ভাইকে এখনো জানায়নি সে। জানালেই প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো না কোনো ঝামেলা করবে। নিজেকে শান্ত করে রাফাতকে বলল, তুই কিভাবে জানলি ও সর্দার বাড়ির মেয়ে? আর এই তো কিছুক্ষণ আগে সর্দার বাড়িতে বৈশা মাথা ফাটাইছে সিঁড়িতে পইরা। শামসুল সর্দার, রেহান, খলিল সর্দার সবাই গাড়ি বইরা নিয়ে আসছে। আমরা তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম। আগে তো জানতাম খালি একটা ছেলেই ওনার, কিন্তু মেয়ের কথা তো জানতাম না। সাংবাদিক জিগানোর পরে কইছে, আপনি আমার কথা বিশ্বাস না করলে পিরোজপুর সমাচারে ঢুকেন, লাইভ চলছে এতক্ষণ, দেখেন। লাইভ দেখতেই গলা শুকিয়ে গেল পাভেলের। মারামারি, কাটাকাটি, দুপক্ষের মধ্যে ঝামেলা, এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার, এসবে ভয় নেই। কিন্তু বিপত্তি ঘটবে সাংবাদিক, নিউজ চ্যানেলগুলো নিয়ে। সদ্য এমপি হয়েছে ভাই, এর মধ্যেই যদি তার বিপক্ষে বিরোধী দলের মেয়েকে অপহরণের দায় পড়ে, সেটা কেরিয়ারে খুব বাজেভাবে প্রভাব ফেলবে। পরশ খানিকটা চিন্তিত হলো, ড্রয়ার থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, আগামী 1 মাসের মধ্যে যেন তোকে পিরোজপুরের মধ্যে না দেখি, ঘুরে কক্সবাজার। রাফাত যেন খুশিই হলো। এমনিতেও এসব ঝামেলার মধ্যে না থাকাই ভালো। রাফাত চলে যেতেই চেয়ারে গা এলিয়ে দিল পরশ। চিন্তিত কণ্ঠে পাভেলের দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না একটু। যদি এমন কিছু হতো তাহলে এতদিনে ওই মৌমাছির বাচ্চা কত পর্যে হোল ফোটাতো গুণে শেষ করতে পারতি না। আর বড় মেয়ে জেলে, ছোট মেয়ে 2 দিন ধরে নিখোঁজ, আর সর্দার বাড়ি কেউ খুঁজবে না, এটা তো হতে পারে না। যাই হোক, খোঁজ নে। দিনের প্রথমাংশের শেষ প্রহর, কেবিন জুড়ে পিন পিনে নীরবতা, শুধু মাঝে মধ্যে নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে। শামসুল সর্দারের বুকের সাথে লেপ্টে রয়েছে আরশি।
নানা আদুরে কথা বলে ছোট মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত শামসুল। পাশেই উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্পর্শী। দুই মেয়েকে নিচু হাতে খাইয়ে দিয়ে ক্রমান্বয়ে পাথরের সত্তাটাকে গলিয়ে এক বাবার রূপ ধারণ করছে। স্পর্শী মুচকি হেসে আরশিকে বাবার থেকে ছাড়িয়ে দিতে দিতে বলছে, তোকে তো আব্বু ভালোবাসে না, ছাড় তুই। একটু পর মা তোকে নিয়ে ঢাকা চলে যাবে, আমি একা থাকবো আব্বুর কাছে, ছাড় এখন। একটুও ছাড়ল না আরশি, বরং পূর্বের থেকেও হাতের বাঁধন শক্ত করে জাপটে ধরল। শামসুল সর্দার হেসে ফেললেন। দূর থেকে লুকিয়ে চোখ ভরে দেখতে লাগলো পিপাসা। হায় সংসার, কোন পাপ সে করেছিল যার কারণে আজ এতগুলো বছর পস্তালো। ইস, এই সুখ এই শান্তি থেকে আজ কত বছর বিচ্ছিন্ন সে। কেন হলো এমন? ভাগ্যটা কি এমন ভাবেই লেখা ছিল? আদেও কি আর তাকে মেনে নেবে উনি? পারবে কি এই বৃদ্ধ বয়সী স্বামী সন্তান নিয়ে একসাথে থাকতে? নাকি পুনরায় যেতে হবে যানজটের ঘেরা ইট পাথরের শহরে? বিকেলবেলা ঘড়ির কাঁটা তখন 4টেই স্থির হয়ে আছে। সূর্য তার উত্তপ্ততা কমিয়ে দিয়েছে ধীরে ধীরে। হালকা রোদ, আবছা ছায়া, আবার কিছুক্ষণ পরপর ঠান্ডা দক্ষিণা হাওয়ায় প্রাণ চুরিয়ে যাচ্ছে। স্পর্শী বাড়ির প্রাচীর ঘেরা পুরো বাগানটাতে ঘুরে ঘুরে দেখছে। পেছনেই নেউটা বেড়ালের মতো আরশি লাফাচ্ছে। কপালের ব্যান্ডেজ খুলে ফেললেও স্টিচ খোলা হয়নি এখনো। সামনে রবিবার খোলা হবে। হাসপাতাল থেকে সেই দিনই বাড়ি নিয়ে এসেছে শামসুল। মেয়েদেরকে তার রুমের পাশের রুমটাই দিয়ে দিয়েছে, কিন্তু পিপাসার সাথে এখনো কোনো রকম বনি বনা হয়নি। প্রথম দিন থাকার পরে লজ্জায় পড়ে গেছিল পিপাসা। পুনরায় ঢাকা যেতে চাইলেও যেতে দেয়নি স্পর্শী। আগামী 9 দিন পর তার সেকেন্ড সেমিস্টার। একসাথেই যাবে বলে মাকে আটকে রেখেছে। মস্তিষ্ক বারবার যেতে বললেও মন মানছে না পিপাসার। সম্পর্কটা গোছানোর খুব স্বাদ তার। সেজন্যেই বেহায়ার চরম পর্যায়ে পৌঁছে বসে আছে এই বাড়িতে। আর বাগানে ঘুরতে ভালো লাগছে না স্পর্শীর। এবারে এই গ্রামটা ঘুরতে হবে। পা বাড়ানোর সাথে সাথেই আরশি তার হাত খপ করে ধরে ফেলল, বলল, আমিও যাব তোমার সাথে। দেখো, ডাক্তার বলছে হাঁটাহাঁটি করতে, নইলে মাথা ব্যথা করবে। নিয়ে যাও না প্লিজ। স্পর্শী বিরক্ত হলো, কিন্তু কিচ্ছু বলল না। গেটের সামনে আসতেই থমকে দাঁড়ালো। সামনেই বাইক নিয়ে গেটের বাইরে বের হচ্ছে শোভাম। এই একটা মানুষকেই ভীষণ অদ্ভুত লাগে স্পর্শীর। বাড়ির প্রত্যেকটা সদস্য তাদের মেনে নিলেও এই লোক এখনো পর্যন্ত টু শব্দটিও করেনি। সেদিনের পর খুব একটা ডাইনিংয়েও দেখা যায় না তাকে। সকালে বের হয়, একদম রাত 2টোয় বাড়ি ফেরে। এতে মোটেও রুষ্ট না স্পর্শী। সে তো সৎ বোন, মানতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। মাঝে মধ্যে খুব অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয় তার। এই যেমন হুটহাট বাবা মাকে বলতে ইচ্ছে করে, তোমরা আমাকে একটা ভাই এনে দাও, খুব প্রয়োজন। এই শোভাম ভাইকে দিয়ে মোটেও হবে না, একে জ্বালানো চায় না একটুও। কেমন গম্ভীর মুডে থাকে, দরজা বন্ধ করে বসে থাকে। কিন্তু তখন জিভ কামড়ে ধরে হেসে দেয়। কি সব অবাস্তব চাওয়া তার। শোভাম প্রায় গেট ছাড়িয়ে বাইরে বের হয়েছে। স্পর্শী জোরে চেঁচিয়ে বলল, শোভাম ভাই, একটা স্কুটি তো গিফট দিতে পারেন। এই যে আপনি শান্তিতে ঘুরতে বের হচ্ছেন বাইক নিয়ে, কিন্তু দেখুন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। বলেই জিভ কাটলো। শোভাম গাড়ি থামালো, কিন্তু পেছনে ফিরল না। সেকেন্ড খানেক সময় ব্যয় করতেই আবার চলে গেল সদরের দিকে। স্পর্শী হাঁটছে। এক পর্যায়ে বাড়ির রাস্তা ছাড়িয়ে চলে এলো মেইন রাস্তার দিকে। বিশাল আকার প্রশস্ত রাস্তা। এপাশে বিভিন্ন গ্রামের রাস্তা চলে গেছে, আর ওপাশে বিশাল ধান ক্ষেত। সবুজ বীজগুলোর উপর দিয়ে বাতাসের চাপ পুরো সবুজ সাগরের মতো ঢেউ বুনে যাচ্ছে। স্পর্শী ফোন বের করে ছবি তুলতে লাগলো। এর মধ্যেই কানে এলো আরশির চিৎকার। সে খুশিতে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে বলল, পাভেল ভাই, হাই। এই যে আমি আরশি। চকিতে তাকালো স্পর্শী। সামনেই ধীর গতিতে একটা কালো গাড়ি চলে যাচ্ছে। জানালা খোলা, সেখান থেকে স্পষ্ট পাভেল শিকদারকে দেখা যাচ্ছে। মুহূর্তেই দুম করে পিঠের উপর কিল মারল স্পর্শী। পাভেল অবাক হয়ে গেল। জানালা থেকে মাথা বের করে স্পর্শীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি বাচ্চা মেয়েটাকে মারলে কেন?
আশ্চর্য হয়ে গেল পরশ। এক হাত দিয়ে ব্রেক ধরে অন্য হাত দিয়ে পাভেলের কান টেনে ধরে গাড়ির ভেতরে ঢুকালো। দাঁতে দাঁত চেপে বলল। তাতে তোর সমস্যা কি? পড়ছেটা কোথায়? বিরক্ত হলো পাভেল, ভাইকে বলল। তুমি যে ওর বোনের সাথে লেগে থাকো তাতে সমস্যা নেই, আর আমি কিছু বললেই দোষ। গাড়ি চালাতে চালাতে পরশ বলল। আগের ব্যাপারে আলাদা, আর এখনকার পরিস্থিতিও আলাদা। আর আমার ওই মেয়ের সাথে কোনো শত্রুতা নেই, যা ছিল ওটা সাভারের মধ্যে। এসব চৌনপুটি ধরে হাত নষ্ট করতে চাই না আমি, আর তোকেও যেন এসবের মধ্যে না দেখি। অনবরত কাঁদছে আরশি, রাস্তার পাশে পা বিছিয়ে কাঁদছে, চিৎকার করে বলছে। তুমি আমাকে ওর সামনে কেন মারলা? আমার কোনো প্রেস্টিজ নাই? এখন ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না? এত বড় হয়েছি আমি, তাও অন্য সব ছেলেদের সামনে বসে তুমি আমাকে মারো। আজকে আমি আম্মুর আব্বুর কাছে নালিশ দিব। স্পর্শী চোখগুলো ছোট ছোট করে বলল। ঠিক আছে, আমিও আব্বুকে বলবো তুই পাভেল শিকদারকে ডেকে ডেকে হায় বলছিলি, যে কিনা আমাদের শত্রু। খেপে গেল আরশি, বলল। তো কি হয়েছে? উনি কি আমার কোনো ক্ষতি করছে? বরং তোমার ওই এমপির থেকে আমাকে ছাড়াইয়া সাভারে দিয়ে আসছে। থমকে তাকালো স্পর্শী, আরশির দিকে তাকিয়ে বলল। এই এক মিনিট, আমার এমপি মানে কি মিন করতে চাইছিস? আরশি ছুটে বাড়ির রাস্তার দিকে গেল, বলল। তুমি আব্বুকে আমার নামে কিছু বললে আমিও আব্বুকে বলে দিব তুমি এমপির সাথে প্রেম করো। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। সে আর ওই এমপি, তাও আবার প্রেম, এটা কি আদেও সম্ভব? পরন্ত বিকেল, পশ্চিম আকাশের সূর্য অস্তমিত হয়ে তার স্থানে উদয় হয়েছে লাল কুসুমের আভা। সেই আস্তরণের প্রভাবে পৃথিবীর রূপ হয়েছে ঈষৎ আরক্তিম। আর সে ভেতরের রাস্তায় ছুটছে। স্পর্শীকে ভয় পেয়ে দৌড়ালেও ঝগড়া করতে মোটেও পিছুপা হচ্ছে না। হতাশ হলো স্পর্শী। বোনকে বকতে বকতে নিজেও গেল পিছু পিছু। ভারাক্রান্ত বোন নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো আরশি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার। যদি জানতো এমন কিছু হবে তাহলে কোসমিন কালেও সে বাড়ির বাইরে বের হতো না। ইস, ক্রাশের সামনে প্রেস্টিজ একদম পাংচার হয়ে গেল। মুখখানাকে অন্ধকার করে রুমের মধ্যে ঢুকতেই পিপাসা এগিয়ে এলো। আজ একদিন যাবৎ মেয়েদের সাথেই ঘুমায় সে। তাদের বাবার সাথে কথা তো দূর, সামনে যেতেও লজ্জা পায়। আর শামসুল সর্দারও যথাসাধ্য এড়িয়ে চলে তাকে। আরশির গায়ে হাত দিয়ে বলল। ওমা, জ্বর উঠছে নাকি? মুখটা এমন শুকনো কেন? আরশি ঠোঁট উল্টে ফেললো, মাকে জড়িয়ে ধরে নালিশ স্বরূপ বলল। তোমার মেয়ে আমাকে সারাদিন মারে। আজকে কতগুলো ছেলেদের সামনে বসে মেইন রোডে দাঁড়িয়ে কিল মারছে। আমার কি লজ্জা করে না? দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল স্পর্শী, কিন্তু ভেতরে আর ঢুকলো না। এখন গেলে গাদাখানেক কথা শোনাবে পিপাসা, এর থেকে বাবার ঘর শ্রেয়। আলতো পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। বাবার ঘরের একপাশে বিশাল বইয়ের তাক। সেখান থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি হাতে নিল। এই বইটা এর আগেও একবার পড়েছে স্পর্শী, কিন্তু তাও এক নতুন চিন্তাধারা তার অনুভূতিটাকে নতুন করে রাঙালো। বাবা নিশ্চয়ই এই গল্প পড়েছে মায়ের জন্য। হয়তো বইয়ের পাতায় খুঁজেছে প্রিয় মানুষের অনুপস্থিতিতে ঠিক কিভাবে অপেক্ষা করতে হয়। তবে বস্তুত পক্ষে সত্যি কথা বলতে গেলে এই বইটা তেমন পছন্দের নয় স্পর্শীর। হুমায়ুন আহমেদের লেখা এই বইটাই হয়তো তাকে টানতে পারেনি। যতটা ধৈর্য নিয়ে লেখক বইটা শুরু করেছিলেন তার দ্বিগুণ গতিতে অতি ব্যস্ত হয়ে উপন্যাসটাকে শেষ করেছেন। এই বইটার সবগুলো চরিত্র কেমন ধোঁয়াশা। সবচেয়ে অপছন্দের চরিত্র হচ্ছে সুরাইয়া। উপন্যাসে সুরাইয়াকে না পাগল চিহ্নিত করেছে আর না তো একজন স্বাভাবিক মানুষ। অত্যন্ত বিরক্তিকর এক মাকে সৃষ্টি করেছে হুমায়ুন আহমেদ। বাস্তবে একজন পাগল ও তার সন্তানকে আগলে রাখে, অথচ এই গল্পে তার উল্টো প্রকাশ হয়েছে। সবচেয়ে পছন্দের যদি কোনো চরিত্র থাকে সেটা হচ্ছে নায়িকা মিতু এবং বোনের চরিত্র। মুন্নি চরিত্রটাকে প্রথমে রহস্যময় করলেও পরবর্তীতে এটা নিয়ে খোলসা করেনি। আবার ইমনের বাবার পরিণতিও খোলসা করেনি। আদেও সে মারা গেছে নাকি অন্য কোথাও বিয়ে করেছে এমনটা কিছুই ক্লিয়ার করা হয়নি। তার উপর শেষে গিয়ে ইমনের সাথে নাটকীয় এক স্মৃতিহীনতা ঘটিয়েছে। মানে কি অদ্ভুত, কাউকেই চিনতে পারছে না, শুধুমাত্র নায়িকা আর ছোট চাচা ছাড়া। বিরক্ত হলো স্পর্শী, রেখে দিল বই। এরপর খুঁজতে লাগলো নতুন বই। হাতের কাছে ধরা দিল প্রিয় একটা বই।
সেটাকে নিয়ে পুনরায় খাটে গেল। ডুবে গেল সেই বাউন্ডুলে ছন্নছাড়া হিমুর মধ্যে। প্রায় মিনিট খানেকের মধ্যে ভেসে উঠল আননোন নাম্বার। রিং বাজছে অনবরত। রিসিপ্ট করে কানে ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলে উঠল, আরশি সর্দার আছে? আমি ওর ক্লাস টিচার বলছি। বেশ কিছুদিন ধরে কলেজে মিসিং সে। ও কি অসুস্থ? স্পর্শী অবাক হয়ে নাম্বারের দিকে তাকিয়ে রইল। গলার এই স্বরটা পরিচিত হলেও ঠিক ধরতে পারল না। বলল, ও একটু অসুস্থই, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কলেজ শিটে তো মায়ের নাম্বার দেওয়া ছিল। ঘাবড়ে গেল ওপাশের যুবক। বড্ড রিস্ক নিয়ে ফোন করেছে সে। আমতা আমতা কণ্ঠে নিজেকে যথাসম্ভব সামলে বলে উঠল, এটা আরশি নিজে দিয়েছে। ওর কাছে একটু দেওয়া যাবে? সামনে এক্সাম, নোটিশ দেওয়া হয়ে গেছে। রুটিনে অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। ততটা মনোযোগ দিল না স্পর্শী। তার মন এখন উপন্যাসের পাতায়। ত্রস্ত পায়ে বইটাকে হাতে তুলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। জোর গলায় বলল, এই আরশি, তোর ফোন, টিচার কথা বলবে। ছুটে এলো আরশি। কিছুটা অবাকই হলো, তাকে কেন টিচার ফোন করবে। হাত বাড়িয়ে ফোনটা কানে নিতেই রুমে চলে গেল স্পর্শী। আরশি শান্ত গলায় বলল, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে চাপা হাসির শব্দ পাওয়া গেল। এরপর গমগমে কণ্ঠে ভেসে আসলো, তোমার বোনের থেকে 100 হাত দূরে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াও। আমি টিচার নই, তোমার পাবেল ভাই। উত্তেজনায় হার্ট ব্লক হওয়ার মতো অবস্থা আরশির। দুহাত দিয়ে মুখ চেপে ধরে অস্ফুট আর্তনাদ করলো। বলল, পাবেল ভাই, আপনি আপনি আপুর ফোনে কেন ফোন করেছেন? আল্লাহ, ও বুঝতে পারলে সুনামি বয়ে দিবে। আপনি মায়ের ফোনে ফোন দিতেন, না হলে তো আর কোনো ভয় থাকতো না। ভ্রু কুঁচকে ফেলল পাভেল। শাসনের সুরে বলল, গর্ধ, আমি তোমার মায়ের নাম্বার পাবো কোথায়? এই নাম্বারটাও তো ভাইয়ের ফোন থেকে অনেক কাঠখড় পুড়িয়ে এনেছি। এই মুহূর্তে একদম ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে আরশি। কিছুক্ষণ পর পর নিচে তাকিয়ে অবস্থান বুঝে নিচ্ছে বাড়ির লোকজনের। ওপাশের কথার পরিপ্রেক্ষিতে বলল, আচ্ছা, আমি বলছি, আপনি লিখুন 0161795 লিখেছেন? ওপাশ থেকে হু কণ্ঠস্বর ভেসে আসলো। সাথে সাথেই জিজ্ঞেস করলো, আচ্ছা, তখন ডাকছিলে কেন? কিছু বলতে চাইছিলে নাকি? ভাই সাথে ছিল, তাই শুনতে পারিনি। এখন বলো। হা হয়ে গেল আরশি। তার বিশ্বাসই হচ্ছে না পাভেল ভাই এতটা স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। কি জন্যে ডেকেছিল সেটা জানতে চাইছে। আনন্দে চোখটা ঝাপসা হয়ে এলো। কোমল কণ্ঠে বলল, কণ্ঠকে আরেকটু মধুর করলো পাভেল। মেয়ে পটাতে ওস্তাদ সে, আর এইটুকু মেয়েকে সে পটাতে পারবে না এটা অসম্ভব। চিন্তিত কণ্ঠে বলল, কপালের সেলাই কবে খুলবে? ব্যথা কি কমেছে? তোর দেখে শুনে চলবে না তুমি? বসে পড়ল আরশি। প্রতিটি কথা যেন তার হৃদয়ে নতুন করে আর এক অনুভূতির জন্ম দিয়েছে, যেটা পূর্বের অনুভূতিগুলোকে আরো গাঢ় করছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না আরশির। দম যেন অজানা এক আবেগে আটকে যাচ্ছে। প্রতিটি কথা যেন জড়িয়ে যাচ্ছে বারবার। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আয়েশ করে বসলো পাভেল। বুঝলো কাজ হয়ে গেছে, এবারে কথা বের করতে হবে। আদুরে কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, শোনো, তুমি কি তোমার আব্বুকে আমাদের ব্যাপারে বলছিলা? শ্বাস আটকে গেল আরশির। কি বলবে সে? পাভেল কি তার সাথে প্রেম করছে? সে কি এই সম্পর্কের কথা আব্বুকে জানাতে বলছে? কিন্তু তাদের প্রেম হলো কখন? কেউ তো কাউকে প্রপোজ করেনি এখনো। অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলবো পাভেল ভাই? আশাহত হলো পাভেল। নাক মুখ খিচিয়ে গালি দিতে ইচ্ছে করছে। আজ ভাইয়ের জন্য এই বাচ্চা মেয়ের সাথে এত ঘ্যান ঘ্যান করতে হচ্ছে তার। আজ বিকালেও স্পর্শীকে যতটা রাগী অবস্থায় দেখলো, তাতে শিওর সে এখনো ভাইকে দেখতে পারে না। যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে ভেবেই এই কাজে অগ্রসর হয়েছে। নিজেকে যথাসম্ভব সামলে রেখে বলল, ওই যে তোমাকে কিডন্যাপ করেছিলাম, ওই ব্যাপারে বাড়িতে কি বলছো? মুখখানা চুপসে গেল আরশির। সে কি না কি ভেবেছিল, আর কি হলো? মলিন কণ্ঠে বলল, না, এখনো বলিনি, তবে আপু হয়তো বাবাকে বলে দিবে। চমকে উঠল পাভেল। উত্তেজিত হয়ে বলল, এই না না না, একদম না। দেখো আরশি, তুমি ভীষণ বুঝতা।
দেখো, এই কথাগুলো যদি বাবাকে বলো তাহলে আবার ঝামেলা বাঁধবে, মারামারি, কাটাকাটি, এমনকি খুনোখুনিও হয়ে যেতে পারে। কি দরকার এসবের? আমি তো ছেড়ে দিয়েছি তোমায়, আপুকে বুঝিয়ে বলবা। ওকে মাই গুড গার্ল। সম্মোহিত হওয়ার ন্যায় মাথা দুলিয়ে আরশি বলল। আচ্ছা। ত্রস্ত পায়ে রুমে ঢুকলো পরশ। নিত্যদিন ভাইকে ক্রমশ যন্ত্রণা দিতে থাকা পাভেলকে আজ চুপচাপ রুমের মধ্যে ঘাপটি মেরে থাকতে দেখে সন্দেহ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তড়িঘড়ি করে ফোন কাটলো পাভেল। ভ্রু কুচকালো পরশ। মুহূর্তেই ছো মেরে ফোন নিজের হাতে নিয়ে এলো। কল লিস্টে স্পর্শীর নাম্বার ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন কণ্ঠে বলল, এটা ওই মেয়েটার নাম্বার না? কি বলছিলে ফোনে? ঘাবড়ে গিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল পাভেল। ভাইয়ের দিকে তাকিয়ে সন্দেহী চোখে বলল, নাম্বারটা দেখি টোটস তো, পুরোপুরি নামটাও তো তোর মনে থাকে না, অথচ এই মেয়ের ফোন নাম্বারও মুখস্থ। আব্বুকে জানাবো নাকি? চোখ দিয়ে কটমট করে উঠল পরশ। পাভেলের কান টেনে ধরে বলল, কথা ঘোরাতে চাইছিস তাই না? সত্য করে বল, ওই মেয়ের সাথে কি কথা বলছিলি তুই? বললাম না ওদের এড়িয়ে চলতে। ঘাড়কাত করে ব্যথাতুর শব্দ করে নিজেকে ছাড়িয়ে নিল পাভেল। ভাইয়ের থেকে এক হাত দূরে পিছিয়ে বসলো। বালিশটাকে কোলে নিয়ে মুখভঙ্গি সিরিয়াস করলো। বলল, আমি কি ইচ্ছে করে কথা বলতেছি নাকি? তোর জন্যই তো বলতে হচ্ছে। কি দরকার ছিল হুট করে কিডন্যাপ করার? এবার যদি কোনোভাবে সর্দাররা জেনে যায় ওদের মেয়েকে কিডন্যাপ করেছিলি তাহলে কি হবে একবার ভাবতে পারছিস? বড় বড় আর্টিকেল ছাপা হবে তোর বিরুদ্ধে, আব্বুর মান সম্মান সব চাঁদে উঠবে। এরপর তুই এমপি কেন, প্রধানমন্ত্রী হলেও ঘর ছাড়া করতে দুবার ভাববে না। আমি চাই না আমার ভাইয়ের কেরিয়ার শুরুর আগে শেষ হোক। পরশ মন দিয়ে শুনল। এরপর হেয়ালি করে বলল, বুঝলাম। তো এখন আপনি কি করতে চাইছেন? ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে? নাক সিটকালো পাভেল। বলল, আরে দূর, সেরকম কিছু না। ওর বড় বোন যতটা ডেঞ্জারাস, ছোট বোনটা ঠিক ততটাই নরম। ওকে বাগে নেওয়া খুব সহজ, তাই বোঝাচ্ছিলাম পটিয়ে ফাটিয়ে, যাতে বাপের কাছে এসব কিছু না বলে আর না তো বোনকে বলতে দেয়। পরশ উঠে দাঁড়ালো। হেয়ালি করে পুনরায় বলল, তোর কি মনে হয় ওরা তোর কথায় চুপ করে থাকবে? বলার হলে এতদিনে বলতো। তোরা তো নাটক করতে হবে না, আমি বুঝে নেব। ফোনের নাম্বারটার দিকে তাকিয়ে রইল আরশি। মনের মধ্যে অজস্র রঙিন প্রজাপতিরা ডানা ঝাপটাচ্ছে। প্রাণটা অতি চঞ্চলতার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে। ইচ্ছে হচ্ছে সারা বাড়ি ঘুরে ঘুরে নাচতে। এ কেমন অনুভূতি? ফোন হাতে বাবার রুমের সামনে যেতেই দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। আলতো টোকা মারতেই ভেতর থেকে থমথমে কণ্ঠে স্পর্শী বলল, এখন ফোন লাগবে না, নিয়ে যা সাথে, বিরক্ত করবি না আমায়। শুনতেই আনন্দে গদগদ হয়ে উঠল আরশি। এক ছুটে নিজেদের রুমে গেল। বিছানায় শুয়ে উপর হয়ে ঢুকলো পাভেল ভাইয়ের আইডিতে। আলতো হাতে শাড়ির কুচিটা ঠিক করে নিল স্পর্শী। আজকে জীবনের প্রথম তার খুব করে রূপা হতে ইচ্ছে করছে। হিমবিহীন রূপা। উপন্যাসে হিমু রূপাকে অপেক্ষা করালেও আজ স্পর্শী কোনো হিমুর প্রতিশ্রুতি ছাড়াই তাকে খুঁজে বেড়াবে। মায়ের পুরো আলমারি খুঁজে নীল রঙের শাড়ি পেল না। শেষমেশ হাফ সিল্কের একটা অফ হোয়াইট কালারের শাড়ি পেল। কালো একটা ব্লাউজের সাথে ঝটপট পরে নিল। গাজরা নেই। বাস্তবিকভাবে আজ অব্দি কখনো শাড়ি পরেছে কিনা মনে নেই স্পর্শীর। হয়তো সাধ্য থাকলেও কখনো স্বাদ জাগেনি, আর না তো সময় পেয়েছে। হালকা সাজে চুলগুলো ছেড়ে দিয়ে বড় দুল পরে নিল। ব্যাস হয়ে গেছে তার সাজ। চোখে কাজল দিয়ে লাস্ট ফিনিশিংটা করতেই দরজা খুলে পা সবার অগোচরে বের হলো। আর সে রুমে আছে। মা মেঝো কাকির সাথেই রান্নাঘরে। ছোট কাকি নিজের রুমে বসে আছে। বাদবাকি বাড়ির ছেলেরা কেউই এখনো ফেরেনি। পা টিপে সবার গতিবিধিকে একবার নজরে এনে আলগোছে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। গেটের সামনে মধ্যবয়স্ক দারোয়ান বসে আছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। পাত্তা দিল না স্পর্শী। গুনগুন করে গান গাইতে গাইতে গেট পেরিয়ে রাস্তায় বের হলো। কি অদ্ভুত জীবনটা! এই তো কিছুদিন আগেই এই সময়টা সে ওই কোলাহলপূর্ণ যানবাহনে চড়ে বাড়ি ফিরতো টিউশনি শেষ করে। কতই না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো। কখনো প্রতিবাদ তো কখনো সবার আড়ালে অশ্রু বিসর্জন। আহ, মনে পড়লেই কেমন কেঁপে ওঠে শরীর। অথচ আজ
আজ সে মুক্ত পাখির মতো। তার একটা বাসা রয়েছে। এই অচেনা অঞ্চলে এত রাতে সারাটা সময় থাকলেও ভয় নেই, কেননা তার রক্ষক রয়েছে। গায়ে আঁচড় পড়ার আগেই তাকে বিপদ মুক্ত করবে তারা। মৃদু বাতাসের সাথে তাল মিলিয়ে আঁচল ওড়াচ্ছে স্পর্শী। আলতো পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে মেইন রাস্তার দিকে। ওখানকার ধানক্ষেতের সামনে দাঁড়ালে প্রাণ ছুড়িয়ে যায়। বাতাসের দমকা হাওয়ার তীব্রতা অন্তরস্থল ছুঁয়ে যায়। রাস্তার দুপাশে কিছুটা ব্যবধানের পরপর ল্যাম্পপোস্ট লাগানো, তার আলোয় অনেকটাই অন্ধকার সরে আলোকিত হয়েছে প্রকৃতি। স্পর্শী হাঁটতে লাগলো ধীর পায়ে। নিস্তব্ধ রাত। এখান থেকে সদর খানিকটা দূরে। বিপরীত দিক থেকে একটা বাইক এগিয়ে আসছে। দুজন পরিপূর্ণ যুবক বসে আছে তাতে। হাই স্পিডে চালানো বাইকটা হুট করেই থামিয়ে দিল সুজন দেওয়ান। পেছনে থাকা রাকিব থমকে গেল সামনে তাকিয়ে। দূরেই একটা ছায়া আলতো পায়ে হেঁটে যাচ্ছে। সাদা শাড়ির আস্তরণ, হাঁটু অবধি চুলগুলো দেখতেই গলা শুকিয়ে গেল তার। আমতা আমতা করে বলল, সুজন ভাই, ওটা কি সামনে? দেখ তো, পেতনি মনে হচ্ছে। সুজন কিছুক্ষণ ভাবলো তার নিজেরও সন্দেহ হচ্ছে, কিন্তু ঘাবড়ালো না। রাকিবের উদ্দেশ্যে বলল, সিগারেট আছে না সাথে? দুইটা জ্বালা, আর ভয় পাইস না। এমন কিছু হইলে আস্তে কইরা কাছে গিয়া গাড়িটা জোরে টান দিব। মাথা নাড়ালো রাকিব। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে একটা সুজন এবং অন্যটা নিয়ে মুখে নিল। এরপর ধীর গতিতে বাইক চালাতে শুরু করলো সুজন। মানবীটার কাছে যেতেই টের পেল স্পর্শী। গাড়ির উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরল। এরপর রাস্তার মাঝখান থেকে সরে গেল কিছুটা সাইডে। থমকে গেল সুজন। বাইকের গতি আর কমালো। এক ধ্যানে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। রাকিবের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, মামা, ছবি তুলে পারলে 1000 তোর, বুঝতে পারে না যেন। দ্রুতই ক্যামেরা বের করলো রাকিব। স্পর্শী আলতো পায়ে হাঁটছে আর বাইকও তার সাথে তাল মিলিয়ে চলছে। ব্যাপারটা বুঝতেই দাঁড়িয়ে পড়ল। সুজনের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার, যাচ্ছেন না কেন? কথা বলতে গিয়ে গলাটা পরিষ্কার করে নিল সুজন। এরপর বলল, আমি যেটা ভাবছি সেইটাই ঠিক। ভ্রু কুচকে তাকালো স্পর্শী। বলল, তা আপনি কি ভেবেছেন? এক হাত দিয়ে মাথা চুলকে সুজন বলল, পেছন থেকে দেখে ভাবছি কোনো মানুষ হবা না তুমি। সামনে দিয়ে দেখে প্রমাণ পাইলাম তুমি তো পরী। হাসলো স্পর্শী। বলল, আপনি কি জানেন আপনি ফ্ল্যাটিং লেভেলে খুব কাঁচা। এভাবে মেয়ে পটানোর চেষ্টা করলে তো মেয়েরা পটবে না। নতুন কিছু ইউজ করুন, আপডেট হন, ওকে? বলেই উল্টে ঘুরে হাঁটলো। সুজন পিছু নিতে গিয়েও গেল না। রাকিবের উদ্দেশ্যে বলল, ছবি তুলছিস? ফোনটা হাতে দিল রাকিব। লুকিয়ে তোলার কারণে খুব বেশি সুন্দর হয়নি, কিছুটা ধোঁয়াশা উঠেছে, কিন্তু এতেই খুশি সুজন। বাইক চালিয়ে যেতে যেতে বলল, খোঁজ নিস তো মেয়েটাকে। স্পর্শী এবার উল্টো পথে হাঁটতে শুরু করলো। এখানে বই আনেনি, ফলস্বরূপ একা ভালো লাগছে না বাড়িতে। রাস্তার এক কোণ দিয়ে ধানক্ষেতের পাশে গেল। অনেকটাই শুকনো মাটি, বাতাস আসছে খুব জোরালো ভাবে। বসে পড়লো সেখানে। মিনিট খানেকের মধ্যেই রাতের দ্বিতীয় বাইকটা থামলো। নিশ্চয়ই কিছুক্ষণ আগে সেই ছেলেটি আবারও আসছে। বিরক্ত হলো স্পর্শী। পিছু ফিরে তাকাতেই দেখলো শোভাম নেমে এদিকেই আসছে। শাড়ির আঁচল গুছিয়ে তড়িঘড়ি করে উঠল স্পর্শী। ইতিমধ্যেই কপালের মাঝখানটায় সরু ভাঁজ পড়েছে শোভামের। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, এখানে কি করছো তুমি? স্পর্শী অবাক হলো। এই প্রথম হয়তো শোভাম ভাই তার সাথে কথা বলেছে। অদ্ভুত এক ভালো লাগাই ছেয়ে গেল। আলতো হাসার চেষ্টা করে বলল, এই তো একটু ঘুরতে বের হলাম। কপালের ভাঁজগুলো আরো জোরালো হলো শোভামের। গম্ভীর মুখে বলল, এটা ঢাকা নয়, সেটা বুঝে শুনে চলাফেরা করবে। এত রাতে পাগলেও শাড়ি পরে ঘুরতে বের হয় না। আশেপাশের লোকজন দেখলে ভাববে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো, বুঝেছো? আলতো পায়ে সামনের দিকে হাঁটা শুরু করলো স্পর্শী। খামখেয়ালি কণ্ঠে বলল, আশেপাশের লোকজন কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয় ভাইয়া। ইচ্ছে করেছে শাড়ি পরেছি, আবার ভালো লেগেছে ঘুরতে বেরিয়েছি, এতে তাদের কি? ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস ছাড়ল শোভাম। বোনের পিছু পিছু হেঁটে উঠে গেল রাস্তায়। বলল, এখানে আশেপাশে নেশাখোর ছেলেপেলের অভাব নেই। এভাবে একা একা বের হওয়া মোটেও সেফ নয়।
এটা বোঝার যথেষ্ট ক্ষমতা তোমার আছে, তারপরও ভয় হয় না? বাইকে ওঠো। স্পর্শী উঠল। এর মধ্যেই বাইক স্টার্ট করলো শোভাম। ভাইয়ের প্রশ্নের উত্তরে বলল, আমি কাউকে ভয় পাই না। হাসলো শোভাম, কিন্তু স্পর্শীর অগোচরে আজ দুপুরের দিকে ছাদের দরজায় তেলাপোকা দেখে আর ছাদে যায়নি সে। দরজা না খুলেই চলে এসেছে। সেই মেয়ের বলছে ভয় পায় না, হেয়ালি করে বলল। নিজেকে বাহাদুর ভাবো নাকি? স্পর্শী ভাবলো কিছুক্ষণ, কেমন জানি এক ভালো লাগা কাজ করছে ভাইয়ের সাথে কথা বলতে। না চাইতেও কেমন ন্যাকামি করে কথাগুলো বলছে সে। আশ্চর্য, কি এক অদ্ভুত পরিবর্তন। বাপ ভাইয়ের সাথে কথা বলতে গেলেই সে আতুরে ন্যাকা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ভেবে চিনতে বলল, না, বাহাদুর কেন হতে যাব? বাহাদুর তো হয় ছেলেরা। আচ্ছা, বাহাদুরের ফিমেল ভার্সন কি ভাইয়া? শোভাম বাইক চালাতে চালাতে বলল। জানি না তো, নেই মনে হচ্ছে। গেটের সামনে এসে গেছে বাইক। থামাতেই নেমে পড়লো স্পর্শী। শোভাম বাইক ধরে সামনে এগোতে লাগলো। ভাইয়ের পেছন পেছন যেতে যেতে বলল, তাহলে আমি বাহাদুরের বউ হব। অত্যন্ত সাহসী যাকে বলে। মুহূর্তেই গেট বন্ধ করতে করতে দারোয়ান মুখ চেপে হেসে দিল। ভ্রু কুচকে ফেলল স্পর্শী। ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে গ্যারেজের কাছে এসে গেছে তারা। স্পর্শী শোভামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দারোয়ান কাকা অমন করে হাসলো কেন? শোভাম থামলো। স্পর্শীর দিকে তাকিয়ে ঠোঁট চেপে বলল, চাচা হাসছেন কারণ ওনার নাম বাহাদুর। পাক রুদ্ধ হয়ে গেল স্পর্শী। এক ধ্যানে তাকিয়ে রইল গেটের দিকে। সর্বনাশ! নিস্তব্ধ পরিবেশ। মুহূর্তের ব্যবধানে দাপটের সাথে আসা হিমেল সতেজ হাওয়াগুলো দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। ঘুমন্ত স্পর্শীর শরীরকে করে দিচ্ছে আরো শীতল। সোজা থাকা পা দুটোকে আরেকটু ভাঁজ করে গুটিসুটি দিয়ে শুলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। বড় বড় ফোঁটাগুলোর মাঝখানে পাথরকৃতির শিলা পড়ছে। ফলস্বরূপ হিম হয়ে এলো স্পর্শীর শরীর। কিন্তু অদ্ভুত, তাকে কেউ গায়ে একটা চাদর জড়িয়ে দিচ্ছে না। এই কনকনে ঠান্ডার মধ্যে চিংড়ি মাছের ন্যায় বাঁকা হয়ে শুয়ে পড়ল। মুহূর্তেই বৃষ্টির ছাট মাথায় নিয়ে রুমে ঢুকলো শামসুল। সবাই ড্রয়িং রুমে আছে, অথচ স্পর্শী নেই। মেয়ের বিছানার কাছে যেতেই চমকে উঠল। গায়ে হাত দিতেই চোয়াল শক্ত হয়ে এলো। দরজার কাছে গিয়ে কণ্ঠস্বর উচ্চে উঠিয়ে বলল, মেয়েটা এই ঠান্ডার মধ্যে কাঁপছে। এর মধ্যে কেউ একটা কাঁথা গায়ে দিয়ে দাওনি নাকি? গায়ে লাগছে না কারো? আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি গত 19টা বছর আমার মেয়ে দুটো ঠিকমুখ কতটা কষ্টে ছিল। এভাবে না খেয়ে না নিয়ে ঠান্ডার মধ্যে পড়ে থাকলেও কেউ খেয়াল করেনি। বলেই আবারও ভেতরে চলে এলো। সোনালি পিপাসার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। কথাগুলো যে পিপাসাকেই বলেছে সে ব্যাপারে নিশ্চিত তারা। পিপাসা নড়ে চড়ে উঠল, গলায় জোর এনে বলল, আমি তো এই 19টা বছর পেলে পুষে বড় করছি। এখন তো জার্মি তার কাছে এনে দিছি, সেই পালুক, সেই খেয়াল করুক মেয়ের দিকে। আমি একটু বিশ্রাম নেই একদিন। কানে গেল না শামসুলের। মেয়ের কাছে বসে আদরে গলায় ডেকে বলল, মামুনি ওঠো, খাবে না তুমি? দেখি ওঠো তো। নড়ে চড়ে বসলো স্পর্শী। বাবার চিৎকারেই ঘুম ভেঙে গেছিল, কিন্তু চোখ বন্ধ করেছিল এতক্ষণ। অলসতা কাটিয়ে বাবার দিকে চেয়ে বলল, আব্বু আমি এখন ঘুমাবো, তুমি যাও খেয়ে নাও। মানতে প্রস্তুত নন শামসুল। এনিয়ে বেনিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল ডাইনিং এ। আর সে খেয়ে দিয়ে জিহানের রুমে গিয়েছে। কিছুক্ষণ আগেই লুডো খেলতে দেখে এসেছে পিপাসা। জিহান আরশির 1 ইয়ার সিনিয়র, যার দরুন দুজনের ঠিক ভালোভাবেই বন্ডিং হয়েছে। রাত 1টা। এপাশ ওপাশ ফিরে ভাবনায় মশগুল শামসুল। নিজের ভাগ্যকে নিয়ে খুবই হতাশ সে। আজ এতদিন পর নিজের সন্তানকে কাছে পেলেও স্ত্রীকে কাছে আনতে কিছুতেই পারছে না। একটা অভিমানের দেওয়াল মাঝখানে বরাবর প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। কেন করলো তার তৃষ্ণা এমন? সে কি পারে না জোর করে নিজের অধিকার ফলাতে? সে কি নিজে থেকে তার রুমে এলে শামসুল বাধা দিত? না, মোটেই না। বরং সামনাসামনি কিছুক্ষণ গম্ভীর থাকলেও ভেতরে ভেতরে প্রাণ প্রেয়সীকে বরণ করে ওঠাতো ভালোবাসার দ্বারা। না,
ঘুম পাচ্ছে না মোটেও। উঠে বসলো বিছানায়, পানি খেয়ে দরজা হালকা খুলে বাইরে উকি দিল। সবাই এখন ঘুমোচ্ছে। নিত্যদিনের মতো এগিয়ে যেতে লাগলো মেয়েদের ঘরের দিকে। পিপাসা ওদের সাথেই ঘুমায়। এখানে আসার পর থেকেই প্রায় লুকিয়ে লুকিয়ে তৃষ্ণাকে দেখতো শামসুল। সামনাসামনি ওই মুখের দিকে না তাকালেও প্রায় রাতেই দরজা ঠেলে উকি দিয়ে তাকিয়ে থাকতো। কোনো শব্দ না করে আলতো পায়ে হেঁটে রুমের সামনে দাঁড়ালো। ত্রস্ত হাতে রুমের দরজা আলতো খুলতেই ওপাশ থেকে পুরোটা খুলে ফেললো পিপাসা। মুহূর্তেই সামনে পুরুষালীর ছায়া দেখে পিলে চমকে উঠল। গলা শুকিয়ে গেল শামসুলের। এভাবে ধরা পড়ে যাবে সেটা কোসমিন কালেও ভাবেনি। নিত্যদিন তো এই সময় তৃষ্ণা নাক ডেকে ঘুমিয়ে থাকে, তাহলে আজ কেন এমন হলো? বাড়ির মধ্যে সমস্ত দরজা জানালা বন্ধ, ফলস্বরূপ বাইরের চাঁদের আবছা আলোটুকুও পৌঁছয়নি। পুরুষালী দেহের ছায়াটা দেখেই চিৎকার করে উঠল। স্তব্ধ হয়ে গেল শামসুল। দ্রুত কণ্ঠে বলল, আমি 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 চিৎকার করো না, মেয়েদেরকে দেখতে আসছিলাম, কাঁথা আছে কিনা গায়ে দেখতে। আমি যাচ্ছি। বলেই ছুটল রুমের দিকে। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে বুক চেপে ধরে বিছানায় বসলো। ভয়ে হাত পা জমে যাচ্ছে তার। আজ নিজের বাড়িতেই নিজেকে কেমন চোর চোর অনুভব হচ্ছে। বারবার দোয়া পড়ে বলছে কেউ না উঠুক। দ্রুত পায়ে উঠে লাইট জ্বালালো স্পর্শী। পাশে তাকাতেই দেখলো দরজা খোলা। মা তার সামনেই পিলারের মতো দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে ডাকতেই চমকে উঠলো। চিৎকার করার কারণ জিজ্ঞেস করতেই বলল, কিছু না, পানি খেতে উঠেছিলাম, হয়তো কোনো বিড়াল ছিল। বিরক্ত হলো স্পর্শী। টি টেবিলের দিকে তাকাতেই দেখলো পানি শেষ। জগ হাতে ত্রস্ত পায়ে নিচে নেমে গেল। পানি ভরে উপরে আসতেই দেখলো মা বিছানায় বসা। তাকে পানি খাইয়ে শুইয়ে নিজেও শুয়ে পড়লো। সকালবেলা সারা রাতের বৃষ্টির পর বেশ বেলা করে ঘুমিয়েছে স্পর্শী। ঘড়ির কাঁটায় মাত্র 8:30। বেশ ফুরফুরে মনে বারান্দায় এলো। বাইরের রোদটা ভীষণ সুন্দর। দ্রুত ফ্রেশ হয়ে গায়ে ওড়না পেঁচিয়ে দ্রুত পায়ে বাগানে এলো। বাড়ির পেছন দিকটায় সূর্যমুখী গাছগুলোতে পানি দিচ্ছে শোভাম ভাই। ছুটে সেদিকটায় গেল, বলল, আমাকে দিন, আমি পানি দেই। শোভাম পিছু ফিরল। স্পর্শীকে দেখে আবারও পানি দেওয়ার মনোযোগ দিল। মুখ তার গম্ভীর। কোনরূপ উত্তর না পেয়ে অবাক হয়ে গেল স্পর্শী। মনে মনে বলল, এই লোকের আবার হলোটা কি? রাতেই তো সুন্দর করে কথা বলছিল, এখন আবার আমাবস্যা নামলো কোত্থেকে? কেউ কথার উত্তর না দিলে তার দিকে ফিরেও তাকায় না স্পর্শী। এই নিয়ম এবারেও বহাল থাকলো। এগিয়ে গেল প্রাচীরের দিকে। ছোট ছোট গাছে আম ধরেছে অস্বাভাবিক মাত্রায়। এগুলোকে ছোট গাছও বলা যায় না, কেননা আম গাছে উঠে তারপর পেরে খেতে হয়। স্পর্শী হতাশ হলো। সে কিভাবে এই গাছে উঠবে? গাছের আরেকটু নিচে যেতেই ঝোপের আড়ালে থাকা মই চোখে পড়ল। নিশ্চিত এটা জিহানের কাজ। আলগোছে শক্ত হাতে মইটাকে গাছের সাথে ঠেস দিয়ে তরতর করে উঠে গেল। দুদিকে যাওয়া দুটো ডালের মাঝখানে বসে একটা আম পারল। সেটাকে ওড়না দিয়ে মুছে কামড় বসাতেই নিচ থেকে ধমকের সুরে ভেসে আসলো, স্পর্শী, তুমি গাছে উঠেছো কিভাবে? আর এই সকালবেলা কাঁচা আম খাচ্ছ কেন? খালি পেটে টক খেতে হয় না। দ্রুত নিচে নামো। গাছের নিচে শোভাম ভাইকে দেখতেই ভেংচি কেটে অন্যদিকে তাকালো। অবাক হয়ে গেল শোভাম। পরপর 3 বার ধমক মেরেও কাজ হয়নি। স্পর্শী শোনেনি তার কথা, আর না তো উত্তর দিয়েছে। সে নিজ মনে এখনো আম খাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো শোভাম। মইটাকে ধরে তুলে গাছ থেকে 10 হাত দূরে ছুঁড়ে মারলো। এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল, মন ভরে খেতে থাকো। হতবাক হয়ে গেল স্পর্শী। চোখ দুটো বড় বড় করে মইয়ের দিকে তাকিয়ে বলল, এটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। আপনি মই কেন সরালেন? ভাইয়া, মই দিয়ে যান। আরে আজব তো, আমি নামবো কিভাবে? কানে নিল না শোভাম। ত্রস্ত পায়ে হেঁটে বাড়ি ঢুকে গেল। এখন গোসল সেরে তারপর খেয়ে সোজা বাজারে যাবে। প্রায় আধা ঘন্টা বসে থাকার পরেও এদিকে কেউ এলো না। এরিয়া বড় থাকার কারণে চিৎকারও শোনেনি কেউ। বাদ হয়ে গাছ ধরে নিচের ডালে নামলো। এরপর কি করবে স্পর্শী? এখন তো প্রায় 7 ফুট সোজা গাছ, যার কোনো ডালপালা নেই। বেশ কিছুক্ষণ বসে আন্দাজ করে ডাল ধরে ঝুলে পড়লো। মাটি থেকে প্রায় এখনো 2 ফিট উপরে স্পর্শী। বেশ কিছুক্ষণ ওভাবেই ঝুলে রইল লাফ দেওয়ার ভয়ে, কিন্তু হাত ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম।
শেষে বাধ্য হয়ে ডাল ছেড়ে দিল। মুহূর্তেই ঘাসের উপর ধুম করে পড়ল। ততটা ব্যথা না পেলেও হাত যন্ত্রণা করছে ঝুলে থাকার কারণে। দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ালো স্পর্শী। গায়ের ওড়নাটা ঠিকভাবে পরে হনহন করে হেঁটে গেল বাড়ির দিকে। ডাইনিং এ খাবার বাড়ছে বাড়ির মহিলারা। বৃষ্টির কারণে আজকে সবাই দেরি করে উঠেছে। থমথমে মুখ নিয়ে কারোর সাথে কথা না বলেই রুমে গেল স্পর্শী। হাত মুখ ধুতেই ফোনের কথা মনে পড়ল। ফোন কই তার? আরশির কথা মনে হতেই সমস্ত রাগ গিয়ে পড়ল তার উপর। চিৎকার করে ডাকতেই ভয় কাতুরে মুখ নিয়ে রুমে ঢুকলো আরশি। ফোলা ফোলা গাল দুটো চেপে ধরে স্পর্শী বলল, কাল থেকে ফোনটা টিপেছিস, অথচ চার্জ দেওয়ার কথা মাথায় নেই, তাই না? বলেই হাত থেকে ফোন নিল। মুহূর্তেই ছুটে রুম থেকে বেরিয়ে গেল আরশি। ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছে শামসুল। আরশি শান্ত পায়ে তার পাশে গিয়ে বসলো। বাবার কোনরূপ সারা শব্দ না পেয়ে গা ঘেঁষে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। কি হয়েছে জিজ্ঞেস করতেই ফোপাতে ফোপাতে বলল, আপুর ফোনটা একটু ধরছিলাম, তার জন্য আমাকে মারছে। আম্মুর ফোন ধরলেও আমাকে মারে, সবাই মারে। আমার ফোন নাই, দেখতেই তো একটু ধরি, তার জন্য মারবে কেন? আমার ফ্রেন্ডদের সবার ফোন আছে, শুধু আমারই নাই। আমাকে একটা ফোন কিনে দিবা আব্বু? বলেই চোরা চোখে বাবার দিকে তাকালো। শামসুল সর্দার আলতো হেসে মেয়ের দিকে তাকালো। এরপর জোরালো কণ্ঠে বলল, আমার মেয়েকে মারে, তাও আবার ফোনের জন্য? কত বড় সাহস! আম্মু, তুমি কারো ফোন ধরবে না। আমরা ব্রেকফাস্ট করেই ফোন কিনতে বের হব, ওকে? চমকে উঠল আরশি। বাবাকে জড়িয়ে ধরে খুশিতে চিৎকার করে উঠল। বলল, আমিও যাব, আমি পছন্দ করে আনবো। ফোন চার্জে লাগিয়ে হাতে নিল স্পর্শী। কাল থেকে কেউ ফোন দিয়েছে কি না চেক করতেই চোখ আটকে গেল আননোন নাম্বারটিতে। এটা আরশির ক্লায়া টিচারের নাম্বার। কালকেই ফোন করেছিল, কিন্তু তার নাম্বার জানলো কিভাবে? এর আগে কি এই নাম্বার থেকে কল এসেছিল? ভাবতেই কল ডিটেলসে ঢুকলো। মুহূর্তেই চমকে উঠলো। পুরো 13 মিনিট 49 সেকেন্ড কথা হয়েছে কাল। অদ্ভুত, একজন ক্লাস টিচার তার স্টুডেন্টের সাথে এতক্ষণ কি কথা বলবে? অনেক আজে বাজে চিন্তা স্পর্শীর মাথায় আসছে। সাথে সাথে নিজের পার্সোনাল সিম দিয়ে সেই নাম্বারে কল দিল। পার্টি অফিসে বসে আছে পরশ। বাজারে মারামারি লেগেছে কিছুক্ষণ আগেই। তবে আজকের কোন দল রাজনৈতিক নয়, ভাই ভাই মিলে জমি নিয়ে বেঁধেছে। পাভেল সেখানেই ছুটে গেছে মাত্র। পাশেই সুজন এসে শুয়ে আছে সোফায়। সেই একভাবে ফোনের দিকে তাকিয়ে কিছু দেখছে। টানা কতক্ষণ এভাবে নীরব দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো পরশ, উদ্দেশ্যে সুজনের কাছে যাওয়া। এরই মধ্যে ফোন বেজে উঠল। টেবিলের উপর পড়ে আছে ফোনটা। হাতে তুলে আননোন নাম্বার দেখে চমকালো না পরশ। এরপর রোজই ডজন খানেক অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিপ্ট করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে সালাম ভেসে আসলো। পরশ বিনিময়ের সাথে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। স্পর্শের সন্দেহী দৃষ্টিতে ফোনের নাম্বারের দিকে চাইল। এই কণ্ঠ তার খুবই পরিচিত। অজস্রবার কথা হয়েছে এই কণ্ঠের অধিকারীর সাথে, কিন্তু তাও নিশ্চিত হতে পারল না। সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আপনি? অস্বস্তিতে পড়ে গেল পরশ। এটা তার প্রাইভেট নাম্বার নয়। হাজার হাজার নেতাদের কাছে রয়েছে এমপির এই কন্ট্যাক্ট নাম্বার। ফোন দিয়েই সবাই এক বাক্যে বলে আসসালাম আলাইকুম ভাই, কেউ আবার বলে এমপি সাহেব। এই বাক্যগুলোর সাথেই পরিচিত পরশ, কিন্তু একজন জনপ্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে পরিচয় জিজ্ঞেস করাটা ভীষণ অপমানের। মনের মধ্যে দাম্ভিকতার সুরে কেউ বলে উঠল, সে কি যেন তেন মানুষ? খুব সাধারণ কেউ যে কোনো মেয়ে ফোন দিয়ে পরিচয় জিজ্ঞেস করবে? মনে মনে মেয়েটাকে ভীষণভাবে অসভ্য মনে হলো। হ্যাঁ, পরশের জানা মতে পৃথিবীতে দুটো অসভ্য মেয়ে আছে। একজন ফোনের ওপাশে আর অন্যজন রয়েছে শিকদার বাড়িতে, যাদেরকে সারাদিন পাশের চেয়ারে সাদরে বসিয়ে অনবরত চড়থাপ্পড় মারলেও ক্লান্ত হবে না সে। কিন্তু এই মেজাজটাকে অতি যত্ন সহকারে চেপে রাখলো। নাম্বারটা প্রফেশনাল, বুঝে শুনে কথা বলতে হবে নিশ্চয়ই। অতি বিনয়ের সাথে ভদ্রতা বজায় রেখে শান্ত কণ্ঠে পরশ বলল, আমি পিরোজপুর দিনের সংসদ সদস্য পরশ শিকদার বলছে। বলুন, কি বলবেন? চোখ দুটো বড় বড় করে ফেললো। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলল, ওহ, আপনি? আমি আসছি মহাশয়, অপেক্ষা করুন। বলেই ফোন কেটে দিল। রাগে গা গিজগিজ করছে। এই ক্রিমিনাল লোকটা পুরো 13 মিনিট আরশির সাথে কি বলেছে, তাও ছদ্মবেশে।
ও কি আবারও আরশির কোনো ক্ষতি করতে চাইছে, নাকি কোনো রকম ফাঁদে ফেলতে চাইছে? ভাবনার মাঝেই নিচ থেকে বাবার ডাক এলো, হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকছে। ফোনটাকে সাইলেন্ট মুডে রেখে নিজেকে শান্ত করে নিচে গেল স্পর্শী। সিঁড়ি দিয়ে নামতেই দেখলো শোভাম তার দিকে তাকিয়ে খাচ্ছে আর হাসছে। গা জ্বলে গেল স্পর্শীর। অন্যদিকে তাকিয়ে বাবার কাছে গিয়ে বসলো। পুরো টেবিল আরশির উত্তেজনায় মেতে আছে। বেশ কিছুক্ষণ কান পেতে যা বুঝলো সেটা হচ্ছে আরশিকে বাবা ফোন কিনে দিবে। কারণ করতে গিয়েও আবার চুপ করে রইল স্পর্শী। বাবার প্রথম গিফট মেয়ের জন্য, বাধা দেওয়া মোটেও উচিত হবে না। প্লেটের পরোটার এক পাশ ছিঁড়ে মুখ নিয়ে কামড় বসাতেই আহ করে শব্দ করলো স্পর্শী। পুরো দাঁতগুলো শিরশির করে উঠলো, যেন দাঁতে দাঁত লাগাতে পারছে না। শামসুল শিকদার মেয়ের দিকে তাকালেন, বললেন, কি হলো মামুনি? এতক্ষণে মুখ খুলল শোভাম। খাবার খেতে খেতে বলল, আর কি হবে, ফজর থেকে আম গাছে ঝুলে আছে। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। হুট করে গাছে লাল ওড়না দেখে ভাবলাম কোনো পেতনি আবার বাড়িতে জুটলো। কাছে গিয়ে দেখলাম তোমার বড় মেয়ে কাঁচা আম খাচ্ছে। ভাবো তো ফজর থেকে খোলা দাঁতের অবস্থা কেমন। নাক চোখ কুঁচকে তাকালো স্পর্শী। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মিথ্যাবাদী। এরপর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু তোমার ছেলে মিথ্যা বলছে। আমি ঘুম থেকে উঠেছি 8:30টায় আর একটা মাত্র আম খেয়েছি। উনি তো আমার থেকে মই কেড়ে নিছে। একবার ভাবো তো তাহলে আমি কিভাবে নেমেছি গাছ থেকে। শোভাম খেতে খেতেই বলল, কিভাবে আবার? আমি তো বারান্দা দিয়ে দেখলাম ঝুলে ঝুলে নামছো। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে স্পর্শী। চুল আঁচড়াতে আঁচড়াতে একবার নিচে উকি মারলো। একটু আগেই বাবা আরশিকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে গেছে নতুন ফোন কিনতে। শোভাম ভাইও বেরিয়ে গেছে। চুলগুলো মাথার উপর বেঁধে ওড়না পরে নিল। এরপর পার্স হাতে বেরিয়ে পড়লো বাইরে। বড় রাস্তার মোড়ে আসতেই রিক্সা গেল। দ্রুত পায়ে পার্টি অফিসে ঢুকলো পাভেল। তড়িৎ গতিতে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো ফোন। এরপর পকেট থেকে ফোন বের করে ভাইয়ের হাতে দিয়ে বলল, আহম্মক হয়ে গেল পরশ। সেম ফোন হওয়ার কারণে সেও চিনতে পারেনি। টেবিল থেকে ফোন বের করে বলল, তোর গার্লফ্রেন্ড ফোন করেছিল, আমার গলার স্বর পেয়ে আজে বাজে বকছে। ফোন হাতে নিয়ে চমকে গেল পাভেল। অচেনা নাম্বার। মনে মনে শুধালো, গার্লফ্রেন্ড জন্মালো আবার কোত্থেকে? মস্তিষ্কে চাপ দিতেই আরশির কথা স্মরণে এলো। ও আবার নতুন কোনো সিম দিয়ে কল করলো না তো? আলতো পায়ে ফোনের দিকে তাকাতে তাকাতে দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালো। সিঁড়ির উপর স্পর্শী দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মাথায় বাজ পড়লো। ইতিমধ্যেই তাকে পাশ কাটিয়ে স্পর্শী ভেতরে ঢুকে গেছে। পার্টি অফিস আজ জমজমাট। প্রচুর ছেলে পেলে আছে দোতলায়, নিচতলাতেও কম নয়। আসন্ন ঝড়ের পূর্বাভাস পেতেই বাঁখাড়া হয়ে গেল পাভেল। আলতো পায়ে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে।